প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন, শুনছেন, শুনবেন, সবাইকে সালাম, আদাব, শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের আমরা বিষয় ঠিক করেছি চাঁদাবাজি, দুর্নীতি, অদক্ষতা ও নানাবিধ সংকট, বর্তমান শাসনের চিত্র। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমাদের মধ্যে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। একটু প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে। জি, আমাদের মধ্যে আরেকজন অতিথি আছেন। উনি 5 আগস্টের পর থেকে তৃণমূলে কাজ করে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মহিলা যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এমডি কানিজ। আসসালামু আলাইকুম কানিজ, আপনি কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি ইনশাআল্লাহ। আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমি কানিজের কাছে প্রশ্ন রাখছি। আপনি দেখেছেন দুই দিন আগে বাংলাদেশ তথাকথিত সরকারের ত্রুটিপূর্ণযুক্ত নির্বাচনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে যে বর্তমান সংকট হামের টিকা, ওটা উনি আওয়ামী লীগকে দোষারোপ করেছেন। আওয়ামী লীগের আমলে নাকি 8 বছর টিকা দেওয়া হয় নাই। আবার আমরা দেখলাম বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজে গিয়ে বলেছেন ইন্টিরিম সরকারের সময় 18 মাস কোনো টিকা দেওয়া হয় নাই। তো আমরা তথ্য প্রযুক্তির যুগে বসবাস করছি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে ডিজিটালাইজেশন করেছে। এখন মুহূর্তের মধ্যে আমাদের কাছে সব তথ্য চলে আসে। আমরা ওই বিএনপির স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যাচার এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। এই সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন। অনেক ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের প্রোগ্রামের সঞ্চালক। আমি সর্বপ্রথমেই স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সফল সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাই। আজকে আপনার এই প্রোগ্রাম থেকে, প্ল্যাটফর্ম থেকে আমি বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যেই বলতে চাই, আপনারা জানেন বিএনপি নামক সংগঠনটি হচ্ছে ইতিহাস বিকৃতকারী। তাদের জন্মই হচ্ছে মিথ্যা এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে। তো যে দলটির জন্মই হলো মিথ্যা এবং ষড়যন্ত্র নামক স্তম্ভের মধ্যে দিয়ে, তাদের কাছ থেকে আসলে এই বাংলাদেশের মানুষ সত্য এবং ভালো কি আশা করবে? তাদের উদ্দেশ্যই হচ্ছে বিভ্রান্তি ছড়ানো বাংলাদেশের মানুষের কাছে। আপনারা শুধু অ্যাকচুয়াল হিসাবটা চিন্তা করেন। একজন পুরো একজন ব্যবসায়ীকে এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিলেন। আচ্ছা, উনি পুরোদমে একজন ব্যবসায়ী, উনি কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাত সম্পর্কে সম্যক ধারণা রাখবে? উনি কিভাবে জানবে যে এই স্বাস্থ্য খাত থেকে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনের স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং জীবনের স্বাস্থ্য ঝুঁকি এবং মানুষকে সুস্থভাবে বাঁচার জন্য যে মন্ত্রণালয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বাংলাদেশে, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে আমি যদি বলি একজন আনাড়ি রাজনীতিবিদও না, একজন আনাড়ি ব্যবসায়ীকে এনে এইখানে আসলে স্থাপন করা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তো বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় টিকাদান কর্মসূচি ইপিআই
WHO এবং ইউনিসেফের লাস্ট এস্টিমেট অনুযায়ী 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশে টিকার হার ছিল 97%, এবং 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত টিকার হার ছিল 97%। তো আপনারা সবাই জানেন হাম এমআর মারাত্মক সংক্রামক এক ব্যাধি। তো যেখানে হামের জন্য WHO এবং সরকারি ইপিআই এবং ইউনিসেফ বলেছে যে অ্যাটলিস্ট 95% টিকার হার থাকতে হবে। তো সেখানে আমরা হঠাৎ করে এসে দেখলাম ইপিআই ড্যাশবোর্ডে দেখাচ্ছে যে 2025 সালে 70-এর নিচে 60%-এর মতো টিকার হার নেমে আসছে। এখন আপনারাই বলুন, আপনাদের জনগণের কাছে আমাদের প্রশ্ন থাকলো, যেখানে হাম এমআর এর ভ্যাকসিন অ্যাটলিস্ট 95% পর্যন্ত দিতে হয়, তো সেইখানে হঠাৎ করে যদি 60%-এ নেমে আসে, তাহলে সারা বাংলাদেশে কেন মহামারী নামবে না? হাম এবং যক্ষা কেন মহামারী আকার ধারণ করবে না? সেই ক্ষেত্রে যদি বলা হয়, আসলে স্বাস্থ্য খাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2024 সাল পর্যন্ত স্বাস্থ্য খাতে 41,700 কোটি টাকা 407 কোটি টাকার মতো বরাদ্দ ছিল। তো 18 মাস 19 মাসে এখানে কত বড় দুর্নীতি হলে বর্তমানে এসে দাঁড়িয়ে এই সময়ে বলছে যে স্বাস্থ্য খাতে কোনো টাকা নেই, ইভেন গজ সুতা সিরিঞ্জ কেনার পর্যন্ত টাকা নেই। এখন জননেত্রী শেখ হাসিনার 16 বছরের ক্ষমতায়নে বাংলাদেশে ভ্যাকসিন বলেন, বিভিন্ন করোনার সময় করোনাকালীন সারা বিশ্ব যেখানে ভ্যাকসিন দিতে পারেনি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ডোজ হিসাবে বাংলাদেশে যে করোনার ভ্যাকসিন দিয়ে বিশ্বের কাছে অভাবনীয় এক উন্নয়নের এবং করোনাকে মোকাবেলা করার এবং আল্লাহর অশেষ রহমতে আমরা করোনা থেকে 2019 সালে 21 সালে বাঁচতে পেরেছি। এখন বর্তমানে 2026 সালে এসে দেখা যাচ্ছে যে 2024 থেকে 26 সালের 2 বছরের যে গ্যাপ, এখন তারা হাম যক্ষা এবং সরকারি সব হাসপাতালে কোনো মেডিসিন নেই, ভ্যাকসিন নেই, এবং ইউনিসেফের সাথে WHO এর সাথে আমাদের যে স্বাস্থ্য চুক্তিগুলি ছিল, আমাদের মেডিসিন ভ্যাকসিন সবকিছু সকল চুক্তিও শেষ হয়ে গিয়েছে। আপনারাই বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে আপনারা চক্রান্ত করে উৎখাত করেছেন 2024 সালে, তাহলে 2026 সালে এসে আপনারা গভর্নমেন্টের মতো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কিভাবে জননেত্রী শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করতে চান? কিভাবে বলেন যে 8 বছর ধরে এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না? তাহলে আপনারা সরকারি ইপিআর রিপোর্ট দেখেন, আপনাদের মন্ত্রণালয়ে সব তথ্য রয়েছে, আপনারা WHO এর এবং ইউনিসেফের তথ্যগুলি দেখেন, তাহলে এই মিথ্যাচার বাংলাদেশের মানুষ কিভাবে মেনে নিবে? যেখানে যদি হার্ড ইমিউনিটির জন্য অ্যাটলিস্ট 95% আমাদের টিকা দিতে হয়, সেখানে আপনি 60%-এর নিচে টিকা 2 বছরে নামিয়ে নিলেন, এবং আপনি এখন দোষারোপ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। বিশ্বের সকলেই জানে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বাস্থ্য খাতে কতটা উন্নয়ন সমৃদ্ধিতে ভরপুর করেছিল এই বাংলাদেশকে। তো বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হিসাবে 2019 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সদর দপ্তরে ভ্যাকসিন হিরো হিসাবে ভূষিত হয়। তো যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং উন্নত দেশ থেকে বাংলাদেশকে জাতীয় টিকাদান কর্মসূচিতে সুনামের সাথে সে সর্বোচ্চ স্থান আসীন করেছে বলে তাকে ভ্যাকসিন হিরো হিসাবে আখ্যায়িত করেছে, সেখানে আপনি একজন পুরোদমে ব্যবসায়ী হঠাৎ করে এসে বলছেন যে জননেত্রী শেখ হাসিনা 8 বছর থেকে কোনো টিকা দেয়নি। তো আপনাদের এসব মিথ্যাচার বন্ধ করেন। আজকে এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের এসব মিথ্যাচার এবং অতি কথনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম। আপনারা জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের আপনারা সকল ডকুমেন্টস আপনাদের মন্ত্রণালয়ে পর্যালোচনা করবেন এবং পর্যবেক্ষণ করে সত্য জাতির কাছে তুলে ধরবেন। আমরা আশা করি অতি কথনের এই মন্ত্রীকে অন্তত জাতির কাছে ক্ষমা চাইবে। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এই মিথ্যাচারের প্রতিবাদ করলাম এবং আমরা আশা করি উনি অবশ্যই ক্ষমা চাইবে। ধন্যবাদ কানিজ। আমরা শোভন ভাইয়ের কাছে যাচ্ছি। আজকে আমরা একটা নিউজ দেখলাম
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত বিচার প্রক্রিয়াকে বেআইনি ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘন আখ্যায়িত করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি বরাবর পাঠানো একটি চিঠিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনা ফাঁসির রায় বাতিলের দাবি জানিয়েছে। যে এই যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি শেখ হাসিনার রায়কে বেআইনি মৌলিক মানবাধিকার লঙ্ঘন হিসাবে অভিহিত করেছেন এবং চিঠি পাঠিয়েছেন আইসিটিতে, ওরা কিন্তু ওই চিঠিকে লুকিয়ে রাখে, কিন্তু ওই চিঠিকে তারা দেখায় নাই। তো আজকে এটা সব জায়গায় এসেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ জনাব ফরিদ ইমন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি আমাদের রাজপথের সাহসী যোদ্ধা, সাবেক ছাত্রনেত্রী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সম্মানিত সদস্য বেগম কানিজকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে তিনি এবং তার সহকর্মীরা বাংলাদেশে দেশের অভ্যন্তরে থেকে অত্যন্ত সাহসিকতার সঙ্গে তারা মুজিবাদর্শের পতাকাকে, স্বাধীনতার চেতনাকে এগিয়ে নিয়ে যাবার জন্য অকুতভয়ে সাহসী ভূমিকা রাখছেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার এই বোনের প্রতি এবং এই বোনের মাধ্যমে যে সমস্ত বোনরা, যে সমস্ত মায়েরা নিজের সন্তানকে বিপদের মধ্যে ফেলেও নিজের সন্তানের কথা চিন্তা না করে, সংসারের কথা চিন্তা না করে, সবকিছু বিপদে ফেলেও যারা রাজপথে সাহসী ভূমিকা রাখছেন, যারা প্রতিবাদের ঝড় তুলছেন, তাদের সকলের প্রতি একজন ব্যর্থ রাজনৈতিক কর্মী হয়েও আমি আন্তরিকভাবে অভিবাদন জ্ঞাপন করি, সেলুট জানাই, তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি। যে বিষয়টি আপনি অবতারণা করেছেন জনাব ইমন, সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের আলোকে 1973 সালে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল মূলত 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আল-বদর, আল-শামস সহ যে সমস্ত স্বাধীনতা বিরোধী চক্র অপরাধমূলক কর্মকাণ্ড করেছিল, বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, বাড়িঘর লুণ্ঠন করেছে, সহায় সম্পত্তি লুণ্ঠন করেছে, স্থাপনা ধ্বংস করেছে, জ্বালিয়ে দিয়েছে, নারী নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, এই সমস্ত যারা ফৌজদারি অপরাধ করেছে। কারণ আপনি জানেন 1970 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ নিরঙ্কুশভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বাধীন বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ বা পাকিস্তান আওয়ামী লীগ যেটাই বলি, তাদেরকে অকুণ্ঠ রায় দিয়েছিল। এবং এই নির্বাচনের পরবর্তী ঘটনা পরম্পরার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, বাংলাদেশের জনগণের সমর্থনের ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 25শে মার্চের দিবাগত রাতের 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। এবং সেই সময়ে যে অকুপাইড বাহিনী ছিল, পাকিস্তানি সামরিক বাহিনী ছিল, তাদেরকে দখলদার হিসাবে আখ্যায়িত করেন, তাদেরকে দেশ ত্যাগ করে, বাংলাদেশ ত্যাগ করে চলে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান। বাংলাদেশের সমস্ত জনগণ জাতির পিতার এই ঘোষণার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল এবং ছাত্র জনতা সেদিন রাজপথে নেমে এসেছিল, লাঠি হাতে বন্দুক এবং কামানের বিরুদ্ধে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল। এই মুক্তিযুদ্ধ চলাকালে যে সমস্ত ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, যে গণহত্যা সংগঠিত হয়েছে, যে নারী নির্যাতন সংগঠিত হয়েছে, সেই অপরাধগুলোর বিচার করবার উদ্দেশ্যেই একটি ট্রাইব্যুনাল গঠিত হয়। সেই ট্রাইব্যুনাল ছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালটি শুধুমাত্র গণহত্যা সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচার কার্য করত। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলবার স্বার্থে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অর্থাৎ যাদের অপরাধ কেবলমাত্র রাজনৈতিক ছিল, রাজনৈতিক বিবৃতি, বক্তৃতা বা এ ধরনের কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল, যারা হয়তো আদর্শিক কারণে, রাজনৈতিক কারণে, বিশ্বাসের কারণে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, পাকিস্তানি পক্ষ অবলম্বন করেছেন, পাকিস্তানি বাহিনীর মানে গণহত্যাকে জাস্টিফাই করেছেন, সেটি মিডিয়ায়, বক্তৃতায়, আলোচনায়, লেখায়, বিভিন্নভাবে তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছিল। কারণ একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের যে অভিপ্রায়, সেই অভিপ্রায় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু যারা স্পষ্টভাবে ফৌজদারি অপরাধ সংগঠিত করেছে, যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, যারা সরাসরি ধর্ষণ কাণ্ডে অংশগ্রহণ করেছে, যারা সরাসরি পাক হানাদার বাহিনীর সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নারী ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ সহ নানাবিধ ফৌজদারি অপরাধে যারা সম্পৃক্ত ছিল, সেই সমস্ত অপরাধীদের বিচার করবার জন্য এই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল। সুতরাং এই ট্রাইব্যুনালে স্বাধীনতা পরবর্তী 16 ডিসেম্বর পরবর্তী সময়ে, 16 ডিসেম্বর 1971 পরবর্তী সময়ে কোনো অপরাধ বা কোনো ঘটনার বিচার করার কোনো এখতিয়ার এই আইনে নেই। এই যে সুদী ইউনুস, মহাপ্রতারক, ভণ্ড, লুটপাটকারী ইউনুস যে অধ্যাদেশ দিয়ে সংবিধানের যে ধারার আলোকে এই ট্রাইব্যুনালটি গঠিত করেছে, এই ট্রাইব্যুনালটি ছিল একটি ভুয়া ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালই কোনো বৈধতা নেই। সেই ট্রাইব্যুনালে কিভাবে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং অপরাপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের বিভিন্ন পদস্থ প্রশাসনিক ব্যক্তিবর্গের বিচার করে, যে ট্রাইব্যুনালের নিজস্ব কোনো আইনগত ভিত্তি নেই, সেই ট্রাইব্যুনালে বিচার করার কোনো অধিকার নেই। যে চিঠিটি একটি ল ফার্ম থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী দিয়েছেন, এটি তিনি বুঝে শুনেই বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ফৌজদারি আইন, বাংলাদেশের সিআরপিসি, বাংলাদেশের সকল বিষয়গুলোই আইন এবং আইন সহায়ক বিষয়গুলো পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করেই তারা এই চিঠিটি প্রদান করেছে। এই চিঠিটি প্রদানের মধ্য দিয়ে যেটি হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের মানুষজন এতদিন যে কথাগুলি বলে আসছিল যে এই ট্রাইব্যুনালের আইনগত কোনো ভিত্তি নেই, এই ট্রাইব্যুনালটি অবৈধ ট্রাইব্যুনাল, সেই কথাটি আজকে আন্তর্জাতিকভাবে নতুন করে স্বীকৃতি পেল। এবং এই যে আন্তর্জাতিক পর্যায়ে এর যে স্বীকৃতি, এটি বাংলাদেশের জনগণকে, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জনগণকে সামনের দিকে লড়াই সংগ্রাম করতে একটি বড় ধরনের সহায়ক উপাদান হিসাবে কাজ করবে। এটির যতটা না আইনগত বা অন্যান্য বিষয় এখানে কাজ করবে, তার থেকে বড় এই লড়াই এবং সংগ্রামে একটি সহায়ক উপাদান হিসাবে এই যে চিঠিটি, এই চিঠিটি কাজ করবে এবং আন্তর্জাতিক বিবেকের কাছেও, আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণিত হবে যে প্রফেসর ইউনুসের মতো একজন মুখোশধারী শয়তান, একজন খুনি, সে যেভাবে বিশ্বকে মিসলিড করবার চেষ্টা করেছিল, বিশ্বর জনমতকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছে, সেটি ইউনুসের কথাগুলো সত্য নয়, সে একটা মিথ্যুক, সে একটা প্রতারক, সে একটা ভণ্ড। এই বিষয়টি নতুন করে আবার বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়। এইখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনারা খেয়াল করেছেন, ইতিমধ্যে অনেকে বলেছে যে বঙ্গবন্ধু কন্যার সরকারকে উৎখাত করবার জন্য, স্বাধীনতার সপক্ষের এই শক্তিকে উৎখাত করবার জন্য দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে ডিপ স্টেটের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানগুলো, ডিপ স্টেটের সঙ্গে যারা জড়িত, তারা একটি ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটিয়েছে। এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো সরকারের পক্ষ থেকে সংগঠিত হয়, কারণ সরকার একটি শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করছিল। 2024 সালে নির্বাচনের পরে, তখন বাজেট অধিবেশন চলছিল, জুন মাসে একটি সফল বাজেট অধিবেশন সম্পন্ন হয়েছে।
দেশ শান্তিপূর্ণভাবে চলছিল, হঠাৎ করে কোটার বিষয়টিকে, এবং কোটার বিষয়ে আন্দোলন করবার কোনো দরকার ছিল না, কোটার বিষয়টি আদালতে ফয়সালা হবার মতো জায়গায় ছিল। আদালতে মামলাও সরকারের পক্ষ থেকে করা হয়নি, সংক্ষুব্ধ একটি পক্ষ করেছে, এবং সরকার এখানে নীতিগতভাবে একমত ছিল যে কোটার বিষয়টি সংকুচিত করে এনে যে সুপ্রিম কোর্ট যে যথাযথ রায় দেবে সেই রায়ের প্রতি সরকার শ্রদ্ধা প্রদর্শন করবে। কারণ ইতিপূর্বেই ছাত্র সমাজের এই দাবিটিকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি মেনে নিয়েছিলেন, 2018 সালেই মেনে নিয়েছিলেন। মেনে নেওয়ার মধ্য দিয়ে কোটা ব্যবস্থা বিলুপ্ত হয়েছিল। সেইখানে যেভাবে নতুন করে ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত করে মাঠে নামানো হতো, এবং মাঠে নামানো পরপরই পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডগুলি সংগঠিত করা হতো। এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে নিঃসন্দেহে বাংলাদেশের তৎকালীন সরকার এবং পুলিশ প্রশাসন সহ আমাদের সরকারি বাহিনীর কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি জড়িত ছিল না। এই সমস্ত হত্যাকাণ্ডগুলো সরকারকে বেকায়দায় ফেলবার জন্য, বাংলাদেশে গণরোষ সৃষ্টি করবার জন্য, বিশ্বব্যাপী শান্তির দূত, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ইমেজকে প্রশ্নবিদ্ধ করবার জন্য এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করা হয়েছে পরিকল্পিতভাবে। এই হত্যাকাণ্ড পুলিশের গুলিতে হয়নি, এই হত্যাকাণ্ড মানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো বাহিনীর গুলিতে হয়নি। এই হত্যাকাণ্ডগুলো গুপ্ত ঘাতকের দ্বারা হয়েছে, এবং এই গুপ্ত ঘাতকরা হচ্ছে ডিপ স্টেটের প্রতিনিধি, ডিপ স্টেটের পেইড কিলার। এই পেইড কিলারদের বাঁচাবার জন্যই, এই পেইড কিলারদের আড়াল করবার জন্য, এবং সকল যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে জুলাই আগস্টে, সমস্ত হত্যাকাণ্ডের মূল মেটিকুলাস ডিজাইনারের নাম হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস। আপনারা প্রফেসর গোলাম আজমের নাম শুনেছেন। প্রফেসর গোলাম আজম 1971 সালে নরঘাতক ছিল, প্রফেসর ইউনুস 2024-এর নরঘাতক। সে নিজেকে বাঁচাবার জন্য, তার ঘাতক বাহিনীকে বাঁচাবার জন্য ক্ষমতা দখল করে অবৈধভাবে এই ট্রাইব্যুনালটি গঠন করে জননেত্রীকে নাটক মঞ্চস্থ করে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, বিশ্বের মানবতার মা এতিম শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসির রায় ঘোষণা করেছে। যে রায়ের ন্যূনতম কোনো মূল্য, যে রায়ের ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা, যে রায়ের ন্যূনতম কোনো ভিত্তি বাংলাদেশের জনগণের নিকট নেই। এই রায়কে বাংলাদেশের জনগণ অনেক আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং বাংলাদেশের জনগণ এখন অন্তত বিশ্বাস করে, চিৎকার করে বলছে মানুষ এখন, যে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এখন জননেত্রী শেখ হাসিনাকে পায়ে ধরে দেশে আনার দরকার। যেভাবে শিশু হত্যা হচ্ছে, যেভাবে জ্বালানির সংকট হয়েছে, যেভাবে আইন শৃঙ্খলা বলতে দেশে কিছুই নেই, দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, কোনো মানুষের জীবনে নিরাপত্তা ভাই নেই। ভাই আমরা সেটা ওই দ্রব্যমূল্য নিয়ে ভাই হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমরা দ্রব্যমূল্য নিয়ে আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, কারণ ঠিক আছে। দ্রব্যমূল্য জ্বালানি তো সেই অনেক জায়গাটায়, সংকট, আমরা ওই হ্যাঁ, সংকট সেই নিয়ে জায়গাটায় জি সেই জায়গাটায় জনগণের কাছে এই রায়ের কোনো মূল্য নেই। ঠিক তেমনি ভাবে বিশ্ববাসীও আজকে এই চিঠির মধ্য দিয়ে নতুন করে আরেকবার প্রমাণ করবে যে 1971 সালে অনেক সরকার আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, অনেক প্রভাবশালী দেশের সরকার আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, বঙ্গবন্ধুর বিপক্ষে ছিল, কিন্তু সেই দেশের জনগণ, বিবেকবান নাগরিকরা আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান নিয়েছে, জনমত সৃষ্টি করেছে, অর্থ জোগাড় করেছে, রিলিফ দিয়েছে, অনেক রাষ্ট্র আমাদের অস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে সহযোগিতা করেছে। এই যে জনগণ, বিশ্বের বিবেক যে বঙ্গবন্ধুর পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আবার নতুন করে বিশ্বের বিবেক জননেত্রী শেখ হাসিনার পক্ষে জাগ্রত হবে, উচ্চকিত হবে, এবং এই নিয়েই বাংলার জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তন করবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। আমি এমবি কানিজের কাছে যাচ্ছি। এমবি কানিজ, আপনি তো 5 আগস্টের পরে বাংলাদেশে থেকে ঢাকার বুকে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করেছেন এবং করবেন। এই আন্দোলন সংগ্রাম করতে যে আমি আপনাকে খাটো করে বলছি না, একজন মহিলা নেত্রী হয়ে
কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এগুলা কিভাবে মানে মোকাবেলা করছেন একটু আমাদেরকে যদি বলতেন, যাতে আপনার কথা শুনে অন্যান্য নারী নেত্রীরা আপনার সাথে এগিয়ে আসতে পারে বাংলাদেশকে মুক্ত করতে। আপনারা জানেন বাংলাদেশ যুব মহিলা লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সকল ক্রান্তিকালে ফরিদ কি সকল কানিজকে দুর্যোগময় শুনতে পাচ্ছেন? পরিস্থিতিতে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি আমাকে কি কিন্তু শোনা কানিজকে যাচ্ছে? শুনতে পাচ্ছি না। দর্শক শুনতে পাচ্ছে তো? দর্শক শুনতে পাচ্ছে জি, তো? দর্শক শুনতে পাচ্ছে, আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। বাংলাদেশ যুব মহিলা লীগ বাংলাদেশের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল দুর্যোগময় পরিস্থিতিতে, সকল ক্রাইসিসে, ক্রান্তিকালে রাজপথ উত্তপ্ত করেছে মিছিলে, স্লোগানে। তো তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট যেটা ঘটলো, আমার শ্রদ্ধাভাজন নেতা একটু আগে বলে গেলেন, আসলে সম্পূর্ণ একটি জঙ্গি হামলা ছিল। পশ্চিমাদের প্রেসক্রিপশনে, মিটিকুলাস ডিজাইন এবং একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের একটা শ্রেণী, যারা হচ্ছে শুধু ক্ষমতার লোভে একটি চেয়ারের প্রত্যাশায় বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা যেভাবে 16টি বছর উন্নয়ন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশকে, উন্নয়নের রথে চড়া বাংলাদেশকে 5ই আগস্ট কোটা আন্দোলনের নামে একটি জঙ্গি আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ তখন বুঝতেই পারেনি কত বড় নীল নকশা, কত বড় ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। তো আমরা বাংলাদেশ যুব মহিলা লীগের নেত্রীরা 5ই আগস্টের পরে মনে মনে প্রতিজ্ঞা নিয়েছি, যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে না ফিরবেন, যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন বাংলার মাটিতে না হবে, ততদিন পর্যন্ত আমাদের একঝাঁক নারী নেত্রী, যুব মহিলা লীগের একঝাঁক প্রীতিলতা রাজপথের, আমরা তাদেরকে অগ্নিস্ফুলিঙ্গ বলি, তারা, আমরা যারা আছি যুব মহিলা লীগের, আমরা অবশ্যই রাজপথে থাকব এবং উত্তপ্ত রাজপথে স্লোগান মিছিলে উত্তপ্ত করব, মুখরিত করব। আমরা জানি 5ই আগস্টের পরে আমাদের কার্যক্রম দেখে এই ঝটিকা মিছিল থেকে শুরু করে জয় বাংলা বন্ধের স্লোগান, যখন জয় বাংলা স্লোগান বন্ধ করলো, জয় বাংলা স্লোগান বন্ধের প্রতিবাদে আমরা দেয়াল লিখন করেছি। আমরা এই প্রতিবাদে রাজপথে সাবেক বর্তমান ছাত্রলীগের নেতৃত্বের নিয়ে 2024 সালের ডিসেম্বরের 13 তারিখে আমরা সবচেয়ে বড় মিছিলটি করেছিলাম এবং সেই মিছিল থেকে আমাদের রাজপথের সহযোদ্ধা বেঞ্জিন নিশি থেকে শুরু করে নদী, আমাদের জেসমিন রিবা, আমাদের মাহবুব, অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়। তারা এখনো জেলের অন্ধকার প্রকোষ্ঠে রয়েছেন, তারা এখনো মুক্ত আলোয় বের হতে পারেননি। এই জালিমের কারাগার থেকে এখনো তারা বের হতে পারেননি। তাদেরকে বারবার জামিন হয় এবং বারবার তাদেরকে জেলের গেট থেকে আবার নতুন মামলা দেখিয়ে গ্রেপ্তার দেখানো হয়। এগুলোরও আমরা তীব্র নিন্দা জানাই। তো আমাদের 5ই আগস্টের পর থেকে আপনারা জানেন আমরা জঙ্গি ইউনূস সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম মহিলা সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের একঝাঁক নারী নেত্রী, যারা হচ্ছে ঝাড়ু মিছিল দিয়েছি এবং এই ধর্ষকের পাহারাদার মব রাজা জঙ্গি ইউনূসের বিরুদ্ধে আমরা ঝাড়ু প্রদর্শন করেছি। আপনারা জানেন আমরা 15ই আগস্ট শোক দিবস পালন করতে 32 নম্বরের মুখী হয়েছিলাম, সেখান থেকে আমরা সামান্যর জন্য বেঁচে ফিরি, তাও আমাদের অনেক নেতাকর্মী মবে শিকার হয়েছে। আপনারা জানেন নুরুশন দিবসে 0 পয়েন্টে আমাদের যুব মহিলা লীগের অনেক নেত্রী মবে শিকার হয়েছে এবং তাদেরকে 10-12 জনকে গ্রেপ্তার করেছিল। তারা মানে অনেকের সহযোগিতায় তারা বের হয়ে আসে ওই সময়, তাও আমাদের 2-3 জন নেত্রী কারাগারে যায়। তো ডিসেম্বরের 13 তারিখে আমরা ঝাড়ু মিছিল করি। জানুয়ারিতে আমাদের দলীয় কার্যক্রম ছিল। ফেব্রুয়ারিতে আমরা 20 ফেব্রুয়ারিতে আমরা জয় বাংলা বন্ধের স্লোগান বন্ধের প্রতিবাদে দেয়াল লিখন কার্যক্রম শুরু করি এবং মার্চের 13 তারিখে আমরা ঝাড়ু মিছিল দেই। পর্যায়ক্রমে আমাদের জুলাই 2025 সালে 6 জুলাই আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি এবং 15ই আগস্ট 2025 বঙ্গবন্ধুর 15ই আগস্টে শোক দিবস পালন করি এবং শোক র্যালি করি এবং আপনারা দেখেছেন সবচেয়ে নারীদের সর্বোচ্চ উপস্থিতিতে সবচেয়ে বড় মিছিলকে আমরা 15ই আগস্টে শোক র্যালি করেছি এবং পর্যায়ক্রমে আমাদের প্রায়, বিশেষ করে আমার নেতৃত্বে বাংলাদেশ যুব মহিলা লীগে, আমি যুগ্ম সাধারণ সম্পাদক, আমার নেতৃত্বে প্রায় 16টি সফল প্রোগ্রাম হয়েছে। এই
জঙ্গি ইউনূসের বিরুদ্ধে। তো আমরা প্রশাসনের সেই প্রশাসন, অবৈধ প্রশাসনকে ঘৃণা জানিয়ে, আপনারা জানেন 2026 সালের 20 তারিখ, ফেব্রুয়ারির 20 তারিখে আমরা বাংলাদেশ যুব মহিলা লীগের সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে মহানগর, জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে ধানমন্ডি 3-এতে, যেখানে 18 মাস ধরে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেতে পারেনি, যেখানে মব করার জন্য ছাত্র দলের নেতারা বসে থাকে, মব করার জন্য জঙ্গি ইউনূসের কিছু পুষা, আসলে কি বলবো, এটা বলতে হয় ল্যাঙ্গুয়েজ, টুকাই টাইপসের কিছু ছেলে পেলে বসে থাকে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যদি 3-এর পার্টি অফিসে যায়, ওইখানে মদ করবে, খুন করবে, গুম করবে। তো আমরা তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের এক ঝাঁক নারী নেত্রীকে নিয়ে আমরা 3-এর পার্টি অফিসে পতাকা উত্তোলন করেছি। আমরা বঙ্গবন্ধুর ছবি টাঙ্গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করেছি ধানমন্ডি 3-এর পার্টি অফিস। কারণ এখানে সারা বাংলাদেশের সকল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী সব সময় তাদের পদচারণায় মুখরিত রাখত 3-এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কার্যালয়। তারপরে আপনারা দেখেছেন 6 মার্চে 2024 সালের কোটা আন্দোলনের নামে সেই জঙ্গি আন্দোলনের সবচেয়ে বড় জঙ্গি, যে যাকে সামনে প্রেস করে এই আন্দোলনকে এমনভাবে মানে বিকৃত করেছে এবং বাংলাদেশকে একটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে, সেই জঙ্গি আবু সাইদের গ্রাফিতি দিয়ে সারাটি বাংলাদেশের দেয়াল যেভাবে লিখে রাখছে, একটা ঘৃণিত, আমার মনে হয় যে বাংলাদেশের একটি ঘৃণিত প্রতিচ্ছবি আমাদের বুকে রক্তকরণ হয় আমরা যখন ওয়ালে দেওয়ালে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিকৃত রুচির গ্রাফিতি দেখতে পাই, এবং আমরা যখন দেখতে পাই জঙ্গিদের ছবি দিয়ে তাদেরকে জাতীয় নেতা বানিয়ে দিচ্ছে, তাদেরকে 2024 সালের জনক বানিয়ে দিচ্ছে। এই জন্য বাংলাদেশ যুব মহিলা লীগের একটি কার্যক্রম হিসাবে আমরা আমাদের যুব মহিলা লীগের নেত্রীদের নিয়ে সেই জঙ্গি আবু সাইদের মুখে কালি মেরেছি, কালি দিয়ে স্প্রে করেছি, গ্রাফিতি মুছে দিয়েছি। আমার মনে হয়েছে এই স্বাধীন ভূমিতে, এই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30 লক্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ডাকে আমাদের বাংলাদেশের 7 কোটি মানুষ পাকিস্তানের হায়ানাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল, হায়ানাদের থেকে মুক্ত করেছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে এই জঙ্গিদের, এই রাজাকারের শাবকদের অস্তিত্ব দেয়ালে গ্রাফিতিতে ফুটবে। আর জননেত্রী শেখ হাসিনা বঙ্গকন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের প্রগতি, শিল্প, সংস্কৃতির ধারক বাহক জননেত্রী শেখ হাসিনাকে বিকৃত মানসিকতা, বিকৃত রুচিকে তারা ওয়ালে ফুটিয়ে তুলবে বিভিন্নভাবে হায়ানার ছবির সাথে অ্যাডজাস্ট করে। এটা আমাদের বুকে রক্তকরণ হয়। তাই আমরা এই গ্রাফিতি মুছে দিয়ে বুঝিয়ে দিয়েছি বাংলার মাটিতে কোনো জঙ্গি, কোনো রাজাকারের শাবকের স্থান হবে না, হতে পারে না। বাংলাদেশ যুব মহিলা লীগের সকল পর্যায়ের নেত্রীরা আমরা 5ই আগস্টের পর থেকে রাজপথে আছি। আপনারা জানেন, আজকের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে বলতে চাই, সারা বাংলাদেশে 80 থেকে 85% নারী নেত্রী বাংলাদেশ যুব মহিলা লীগের গ্রেপ্তার হয়েছে, মবে শিকার হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। আমরা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের জেলা থেকে উপজেলা, জেলা, কেন্দ্র, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে নেত্রীরা অ্যারেস্ট হয়েছে তাদেরকে এখন পর্যন্ত আমরা অনেককেই জামিনে বের করতে পারিনি। আজকে 2 বছর হতে চললো। সবচেয়ে দুঃখের বিষয়, বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তারা অনেক মানবাধিকার বলেন, আপনার ইউটিউবার বলেন, অনেক সাংবাদিক বলেন, তারা অনলাইনে এসে, টিভিতে এসে অনেক ধরনের টকশো বলে মানবাধিকার বুঝাতে চায়। কিন্তু মানবতা কি শুধু চেয়ে বেড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময়ে? মানবাধিকার সংস্থাগুলি কি শুধু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় মুখে ফেনা তুলে টকশোতে আসে? আজকে কি সাংবাদিক বলেন, ব্লগার বলেন, লেখক বলেন, আজকে মানবাধিকার কর্মী বলেন, মানবাধিকার সংস্থা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলি বলেন, তারা কি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে অন্যায়ভাবে নির্যাতন করে এবং কাল্পনিক মামলায় আজকে 2 বছর ধরে জেলের অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রেখেছে, তাদেরকে একটার পর একটা মামলা দিচ্ছে, জামিন করাচ্ছে তাদের পরিবার, তাদেরকে একটার পর একটা মামলা দিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখেছে? এটা কি কোনো ধরনের মানবতা হতে পারে? বা মানবাধিকার কি এখন লঙ্ঘন হয় না? ইন্টারন্যাশনালি যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা কি এখন দেখতে পায় না যে জঙ্গি ইউনূসের সরকার এবং প্রশাসনের এই রিসেন্ট যে সরকার, এখন যে সরকার আসলো, তারাও সেম আগের সরকারকেই ফলো করে আগাচ্ছে? তার মানে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি এই জঙ্গি
ইউনূসের প্রশাসন, বর্তমানের প্রশাসনের নির্বাচনের এই যে সংসদ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছেন, এটা কখনোই সুষ্ঠু ধারার কোনো সংসদ হতে পারে যেখানে হাস্যরসের খোরাক হয়, সংসদে যেখানে হাস্যরসের খোরাক হয়, যেখানে জঙ্গিরা সংসদে যায়, জামাত রাজাকার সংসদে যায়, যেখানে যোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে ঘুরায় নিয়ে আসে, মব করে, তাদেরকে নির্যাতন করে, নির্মমভাবে তাদেরকে অনেককে মেরেও ফেলেছে। এই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম। এই বাংলাদেশ যদি দেখতে নাই চেয়ে থাকি, তাহলে আজকে সাংবাদিকরা কোথায়? আজকে জাতির বিবেক কোথায়? আজকে আন্তর্জাতিক মহলগুলি কোথায়? আমাদের উপরে যেভাবে নির্মমভাবে নির্যাতন শুরু করেছে তা বন্ধ হোক। আমরা চাই, যেহেতু জনাব তারেক রহমান দাবি করে যে উনার বাবা হচ্ছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন, যদি উনি, আমি বলি মিথ্যা হোক, উনি তো মিথ্যাটাকে ধারণ করে সেটা প্রচার করতে চাচ্ছে, তো যদি উনি মনে করে যে উনার বাবা হচ্ছে স্বাধীনতার ঘোষক, তাহলে আমরা বলতে চাই, আপনি জঙ্গিদের সাথে, জামাত শিবিরের সাথে আঘাত করে আপনি একটি গণতান্ত্রিক বাংলাদেশকে কিভাবে অগণতন্ত্রের গলার কাটা বিধিয়ে দিচ্ছেন? কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি এখন পর্যন্ত নিষিদ্ধ সংগঠন হিসাবে নিষিদ্ধ সংগঠন হিসাবে আমাদেরকে প্রচার করেন? আমরা চাই খুব দ্রুতই আমাদের সংগঠনের কার্যক্রম আমরা চালু করব। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে মুক্ত করার জন্য, এই জঙ্গিদের থাবা থেকে মুক্ত করার জন্য আমরা রাজপথে আছি। বাংলাদেশ যুব মহিলা লীগ জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমরা এই বাংলার মাটিতে জয় বাংলা স্লোগানে উত্তপ্ত করব। আমরা আমাদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এমপি কানিজকে। স্বপন ভাই, আপনার ইয়েটা মিউট। ওকে, থ্যাংক ইউ। আমরা স্বপন ভাইয়ের কাছে যাচ্ছি। বর্তমান বাংলাদেশ নানাবিধ সংকটে জর্জরিত। যেদিকেই হাত দিবেন সেদিকেই বাংলাদেশের সংকট, অর্থনীতি, স্বাস্থ্য, প্রশাসন, জ্বালানি, সব খাতে। আমি স্বপন ভাইয়ের কাছে প্রশ্ন রাখছি, এই যে বর্তমান সময়ে জ্বালানি সংকট, এটা কি ইউনূস বিশ্ব বাটপার মবরাজ ইউনূসের তৈরি করা সংকট, নাকি বিএনপির তৈরি করা সংকট? এবং আপনি এও আমাদেরকে বলবেন যে আপনাদের সরকার যখন ছিল, রাশিয়া থেকে ডিজেল আনতে হলে আমেরিকার কি কোনো অনুমোদন নিত? এই আলোচনাগুলো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, দর্শকরা শুনতে চাই। দেখুন, জ্বালানি তেলের যে সংকট, সেটা আপাত দৃষ্টিতে মনে হয়, যেটি প্রচারণা রয়েছে, সরকারের পক্ষ থেকে প্রচারণা দেওয়া হচ্ছে বা নর্মাল প্রচারণা রয়েছে, যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। বিষয়টি এরকম নয়, এটি একটি অজুহাত। এই অজুহাতে সরকারের অদক্ষতা, অব্যবস্থাপনা এবং লুটপাটের কারণেই আজকে জ্বালানি সংকটটি বাংলাদেশে সৃষ্টি হয়েছে। কারণ জ্বালানিটি বাংলাদেশে মজুদ থাকে ডিজেল, মিনিমাম 1 মাসের ডিজেল মজুদ থাকে, এবং এই ডিজেল অন্যান্য এই 1 মাসের মজুদের বাইরেও সমুদ্রের উপরে অনেকগুলো জাহাজ থাকে। কারণ প্রতিনিয়তই প্রায় সপ্তাহেই বাংলাদেশের ডিজেল সমুদ্র থেকে, মানে জাহাজ থেকে আনলোড হয় চট্টগ্রাম। এই যে আনলোড প্রক্রিয়াটি, এটি চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াটির কারণে বাংলাদেশে এই মুহূর্তে ডিজেল সংকট হওয়ার কোনো কারণ আমরা দেখি না। উপরন্তু প্রতিবেশী রাষ্ট্র, বন্ধুবর্তী রাষ্ট্র ভারত, এই সরকারের আমলেও বঙ্গবন্ধু কন্যা যে পাইপলাইন তৈরি করেছিলেন আপৎকালীন সমস্যা সমাধান করবার জন্য, এবং বিশেষ করে উত্তরবঙ্গে জ্বালানি যাতে করে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ ঠিক থাকে এবং তুলনামূলকভাবে কম দামে জ্বালানি আমরা উত্তরবঙ্গে পৌঁছাতে পারি, এই কারণে বঙ্গবন্ধু কন্যা একটি ভারতের সঙ্গে যৌথভাবে পাইপলাইন তৈরি করেছিলেন। সেই পাইপলাইনটি তৈরি করা হয়েছিল মূলত জ্বালানি সাশ্রয়ী মূল্যে এবং আপনার হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে সাপ্লাই চেন ঠিক রাখার জন্য। বাংলাদেশে পেট্রোল এবং অকটেন, এটি বাই প্রোডাক্ট হিসাবে আমরা পেয়ে থাকি। অর্থাৎ
এই যে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে, এমনকি নোয়াখালী, বিভিন্ন অঞ্চলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে, যেখান থেকে প্রাকৃতিক গ্যাস আমরা পাই, সেই প্রাকৃতিক গ্যাস মেইন লাইনে এসে সেই গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহার করবার পূর্বে যে গ্যাস উত্তোলিত হয়, সেই গ্যাসে আপনার কিছু গাদ থাকে, বাংলা ভাষায় যাকে গাদ বলা হয়, উচ্ছিষ্ট বলা হয়, এবং আপনার হচ্ছে এটাকে সাধারণত ওই পরিভাষায় বলা হয় যে আপনার হচ্ছে কনডেনসেট। এই কনডেনসেট গুলো আপনার গ্যাস থেকে আলাদা করতে হয়, আলাদা করে গ্যাস পিউরিফিকেশন করে তারপরে আপনার গ্যাস লাইন পাইপ লাইনে দিতে হয়। এই কনডেনসেট গুলো আগে ব্যবহার হতো না। বঙ্গবন্ধু কন্যার সময়ে ব্যাপকভাবে কনডেনসেট গুলো থেকে উপজাত হিসেবে গ্রহণ করে সেটিকে প্রক্রিয়া করে সেখান থেকে পেট্রোল এবং অকটেন তৈরি করা হয়, এবং এই পেট্রোল এবং অকটেন বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা নিজস্ব এই যে উৎপাদন, সেখান থেকে আমরা সেই চাহিদাটা মেটাতে পারি। সুতরাং পেট্রোল অকটেন যেহেতু আমদানি করতে হয় না, সেহেতু আপনার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে পেট্রোল অকটেনের ঘাটতি বাংলাদেশে হওয়ার কথা নয়। আর ডিজেলের যে ঘাটতিটি হবার আশঙ্কা রয়েছে, সেখানে তো ভারত নিয়মিত কয়েকদিন আগেও 5,000 মেট্রিক টন দিয়েছে, তারপরে 7,000 মেট্রিক টন দিল। ভারত তো নিয়মিতভাবে তাদের চাহিদা সংকুচিত করে হলো বাংলাদেশের জনগণের জন্য তারা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে তারা পাইপ লাইনে ডিজেল দিয়ে আসছে। সুতরাং ডিজেল এবং পেট্রোলের যে আপনার আজকের যে সংকট, এই সংকটটি মূলত সরকার পরিচালনার অভিজ্ঞতার অভাব, দক্ষতার অভাব, ব্যবস্থাপনার অভাব এবং মানুষের প্রতি কমিটমেন্টের অভাব। চেন অফ কমান্ড চারিদিকেই ভেঙে পড়েছে, কোথাও চেন অফ কমান্ড নেই, কারো কথা কেউ শোনে না, সবাই শেরের উপর আসে। এখানে যারা আছেন তাদের সেই দক্ষতা নেই, সেই মানুষের প্রতি কমিটমেন্ট নেই। কমিটমেন্ট থাকলে এই জ্বালানির সংকট তো একদিনেই সমাধান করার কথা। এবং ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জ্বালানি মন্ত্রী সবাই বলেছেন যে বাংলাদেশে জ্বালানি সংকট নেই, জ্বালানি তার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি রয়েছে। তাহলে সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে সরবরাহ ব্যবস্থাপনায়। সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে সুস্থ ব্যবস্থাপনায়। তাহলে সুস্থ ব্যবস্থাপনা এবং সুস্থ সরবরাহটি করতে সরকার ব্যর্থ হচ্ছে বলেই, সরকারের অদক্ষতার কারণে, অনভিজ্ঞতার কারণে, আন্তরিকতার অভাবের কারণে এবং লুটপাটকারীদের সঙ্গে বিশেষ যোগসাজশের কারণে আজকে জনগণকে এই ভয়াবহ ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এখানেই শেষ নয়, এই যে কোনো দেশে যদি জনগণের সরকার না থাকে, জনগণের পক্ষের সরকার না থাকে, লুটেরাদের পক্ষের সরকার থাকে, তাহলে এই ধরনের সংকট সেই সমস্ত দেশে সবসময় তৈরি হতেই থাকবে, একটার পর একটা হতেই থাকবে। দেখবেন বাংলাদেশে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরই যেভাবে জ্বালানির সংকট সৃষ্টি হয়েছে, যেভাবে আপনার শিশুদের হামের চিকিৎসা দিতে পারছে না, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, ঠিক তেমনি ভাবে বিভিন্ন ক্ষেত্রে সরকার যদি সাবধান না হয়, সরকার যদি সংশোধিত না হয়, সরকার যদি পূর্বের অবস্থায় একই রকম অবস্থায় থাকে, তাহলে বারবার এই সংকটের মুখে পড়বে। এর আগেও আপনাদের খেয়াল আছে যে 96 সালে যখন 91 সালে যখন বিএনপি সরকার ছিল, তখন কিন্তু সারের সংকট হয়েছিল এবং সারের জন্য 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল পাখির মতো। আপনাদের মনে আছে 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন বিদ্যুতের ভয়াবহ সংকট হয়েছিল। চাঁপানবাবগঞ্জের কানসাটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল। খোদ ঢাকার যাত্রাবাড়িতে বিএনপি তৎকালীন এমপি সালাউদ্দিনকে জনগণ বিদ্যুৎ না পেয়ে ধাওয়া করেছিল, তারপরে তার নাম হয়েছিল দৌ সালাউদ্দিন। তো যখন কোনো সরকারের জনগণের প্রতি কোনো কমিটমেন্ট থাকে না, কোনো ভালোবাসা থাকে না, দেশপ্রেম থাকে না, তখন সেই সরকারের আমলে নৈমিত্তিকভাবেই এই ধরনের নানাবিধ সংকট সৃষ্টি হবেই। এটি খুব স্বাভাবিক। এই স্বাভাবিকতাকে মেনে নিয়েই এগোতে হবে এবং আমি বিশ্বাস করি এই স্বাভাবিকতাকে
হয়তো সাময়িকভাবে মানুষ কিছুদিন মানবেন, এরপরে জনগণ যা হবার তাই হবে। জনগণ ফুঁসে উঠবে, মানুষ ঐক্যবদ্ধ হবে, মানুষ প্রতিবাদী হবে, মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখেই এই সমস্ত লুটেরা আবার বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। ফরিদ, শুনতে পাচ্ছি না। আমি সুমনের কাছে আবারও প্রশ্ন রাখছি। আনফরচুনেটলি আমি শুনতে পাচ্ছি না কোনো কিছু। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, জি, আমি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তাহলে আপনার আমি কাছে কিছু পরে শুনতে আসবো। পাচ্ছি না। আমি তাহলে বের হয়ে আবার ঢুকি, আপনি জি চালিয়ে যান। জি জি আমি কানিজের কাছে আপনার প্রশ্ন রাখছি। এই আমরা দেখেছি যখনই বিএনপি সরকার আসে অথবা তারা একটি ভালো সুযোগ পায়, তখনই তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়। এটা আপনি দেখেছেন, বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা ঈদ যাত্রায় দেখেছি, ঈদের আগে দেখেছি সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন যে একজন ড্রাইভার যদি পরিবহনের কাউকে নিজ ইচ্ছায় দেয় সেটা চাঁদাবাজি না। তো ঈদ যাত্রায় দেখেছি যে চাঁদাবাজি করতে যেয়ে 500 টাকার যে বাসের টিকিট 2000 টাকা পর্যন্ত উঠেছে। এই যে বিএনপির চাঁদাবাজি নিয়ে আমাদের ভাই আজকের আপনাকে শুনতে টপিক ছিল। পাচ্ছি না, ফরিদ ইমন ভাইকে আমাকে শুনতে পাচ্ছি না এখন। আচ্ছা, শোভন ভাই কি শুনতে পাচ্ছেন? আমি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শুনতে তাহলে পাচ্ছি না আপনাকে। আমি শোভন ভাইয়ের কাছে যাচ্ছি। আমি ওই শর্টে বলে ফেলবো ভাই, যে বিএনপির যে ভাই আমি চাঁদাবাজি। শুনতে পাচ্ছি না, আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি শোভন ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, বিএনপির যে এই চাঁদাবাজি, এটা তো এই কথাটা যখনই শুনতে ক্ষমতায় পাইনি। আসে। হ্যাঁ, এখন শোভন ভাই শুনছেন? ভাই হ্যাঁ, আমি আমি শুনতে শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা ঠিক আছে, আমি ওনার কাছে বলতেছি। তো আমরা ওই যে সড়ক পরিবহন মন্ত্রীর মন্তব্য প্লাস ঈদযাত্রার চাঁদাবাজি, আমাদের নেত্রী পদ্মা ব্রিজ করে দিয়েছেন দক্ষিণবঙ্গের যাতায়াত সুবিধার জন্য, উত্তরবঙ্গের যাতায়াত সুবিধার জন্য 6 লেন করে দিয়েছেন। কিন্তু বিএনপির চাঁদাবাজির কারণে টিকেটে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং চাঁদাবাজির কারণে মানুষ ঈদযাত্রা মানুষ স্বাভাবিকভাবে পৌঁছতে পারে নাই, এবং ঈদযাত্রায় অনেক বিশৃঙ্খলা ছিল, অনেক মানুষ মারা গিয়েছে। ওই বিএনপি যখনই আসে তাদের চাঁদাবাজিটা এত বৃদ্ধি পায় কেন ভাই? এটা নিয়ে যে আমরা আপনার কাছে মানে বৃহৎ আকারে শুনতে চাই। না, মূলত এই ভদ্রলোক মন্ত্রী হবার পরেই তিনি নিজে চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন। আপনি খেয়াল করেছেন, যাহা কিছু আপোষের লেনদেন হয় তাহা চাঁদাবাজি নয়। তো তাদের মধ্যে আপোষের লেনদেনের প্রক্রিয়াটি এখন চলছে। কোথাও কোথাও তাদের শীর্ষ সামন্তরা জোর করে নেন। আপোষে তো কেউ টাকা দেয় না ভাই। হ্যাঁ, জি যদি ভয় না করে, যদি জীবন নাশের ভয় না থাকে, যদি নিরাপত্তার সংকট না থাকে, তাহলে কোনো মানুষ কাউকে চাঁদা দেবার কথা নয়। এটি খুব রূঢ় বাস্তবতা। এই রূঢ় বাস্তবতা বাংলাদেশের প্রত্যেকটি মানুষই বোঝে। একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করবেন নিজে এবং পরিবারের জীবন ধারণের জন্য, পরিবারের সম্পদ করবার জন্য, পরিবারকে ভালো রাখবার জন্য, সন্তান সন্ততির ভবিষ্যৎ বিনির্মাণের জন্য মানুষ মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করে। সেই উপার্জনের টাকা কোনো মাস্তান, কোনো রাজনৈতিক কর্মী, কোনো রাজনীতিবিদ বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা প্রশাসন হোক, কাউকে কেউ টাকা অপ্রয়োজনে কেউ পৌঁছে দেয় না। টাকাটা তখনই দেয় যখন তিনি বিঘ্নিত হন, যখন তার জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়, তার সন্তানদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়, তার সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং তিনি নির্বিঘ্নে কর্মকাণ্ড করতে পারেন না। তো সেই ত্রাসের রাজত্বটি কায়েম হয়েছে বলেই আজকে চাঁদাবাজি একটি অলিখিত বিধান বাংলাদেশে চালু হয়েছে। এই অলিখিত বিধানটি 5ই আগস্টের পরে যেভাবে চালু হয়েছে, সেটি যতটা সম্ভব বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিএনপির তো এখন আসলে যারা সিনিয়র নেতা ছিলেন, যারা দীর্ঘদিন এই গত 16-17 বছরেও যারা আন্দোলন সংগ্রাম করেছেন, তারা তো আর ক্ষমতার পাদপ্রদীপে নেই। পাদপ্রদীপে আছেন রবিউলরা।
তো এই রবিউলদের খপ্পর থেকে যদি বিএনপিকে রক্ষা করা না হয়, তাহলে বিএনপির পরিণতি খুব ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে। কারণ এই দলটি যদিও সেনাবাহিনীর তত্ত্বাবধানে একজন সেনা শাসকের উচ্ছিষ্ট বিলিয়ে ক্যান্টনমেন্টে তৈরি হলেও এই দলটি দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের সঙ্গে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। বিএনপি বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, ক্ষমতার বাইরে ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল। সুতরাং এখানে অসংখ্য মানুষ এই দলটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। কিন্তু এইবার ক্ষমতায় আসবার পরে এই দলটি রবিউলদের হাতে পড়েছে। এই রবিউল এমন বড় নেতা যে এখানে আপনার বিএনপির ডাক সাইডের নেতা মঈন খান অথবা আপনার কি বলে ডক্টর মোশাররফ হোসেনদের মতো নেতা, নজরুল ইসলাম খানদের মতো নেতা, মির্জা আব্বাসদের মতো নেতা, যারা বিএনপির বড় বড় নেতা হিসাবে ইতিপূর্বেই একটা ভালো অবস্থানে ছিলেন, সেই সমস্ত নেতারা অনেকেই মন্ত্রিসভায় স্থান পান না, অনেকে উপদেষ্টা হন, অনেকে অগুরুত্বপূর্ণ জায়গায় থাকেন। সেখানে রবিউলের মতো একটা অখ্যাত ব্যক্তিকে, যার রাজনৈতিক কোনো ক্যারিয়ার নেই, যিনি খুব বড় মাপের কোনো এন্টারপ্রেনার হিসাবেও বা কোনো বিশিষ্ট নাগরিক হিসাবে, শিক্ষাবিদ হিসাবে, গবেষক হিসাবে বা কোনো কিছুতেই তার এমন কোনো পরিচিতি নেই, এমন কোনো অবস্থান নেই। তিনি একজন আপনার ডেভেলপার ব্যবসায়ী, এবং ডেভেলপার ব্যবসায়ী হিসাবে তিনি কতটা সফল, কতটা ব্যর্থ এবং কতটা তিনি ঘাতক, এটি তো তার বিরুদ্ধে রামপুরায় একজন সাংবাদিক হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। এই রবিউলরা যখন ক্ষমতার নিয়ন্ত্রক হয়েছে, সেই মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি আপনার পিছিয়ে পড়ে এখানে কতিপয় লুটেরারা, যেভাবে ২০০১ সালে হাওয়া ভবন গঠিত হয়েছিল, বিএনপিকে পেছনে ফেলে ক্ষমতার বিকল্প কেন্দ্র গঠিত হয়েছিল, এবারও তেমনই পূর্বাভাস দেখা যাচ্ছে এই রবিউলদের উত্থানের মধ্য দিয়ে, এবং এরা সারা বাংলাদেশ খুবলে খাবে। একটা কথা খুব পরিষ্কার, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বাইরে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, এটি স্বীকার করতেই হবে। আমি বিএনপি পছন্দ করি আর না করি, কিন্তু বাস্তবতা স্বীকার করতে হবে। ২০২৪ সালে ৫ই আগস্টের পরে যদি নির্বাচন হতো, সেই নির্বাচনে বিএনপি ২৭০ আসন পেত, কারণ আমরা পরাজিত হয়েছি, আমরা বিতাড়িত হয়েছি। বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ছিল। সেই বিএনপি ১৬ মাসের মাথায় এমন জায়গায় নেমে গেল যে বিএনপি ইঞ্জিনিয়ারিং না করে জামাতের মতো একটা যুদ্ধাপরাধী দলের কাছেও পরাজয়ের জায়গায় চলে গেছিল। শেষে আমাদের নেতাকর্মীদের হাতে পায়ে ধরে, আমাদের নেতাকর্মীকে ম্যানেজ করে এবং ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আসতে হয়েছে। কেন? বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে লুটপাট, চাঁদাবাজি, মানুষের সঙ্গে মিসবিহেভ, মানুষের জানমাল সম্পদ নিয়ে আপনার হচ্ছে গিয়া সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মব সন্ত্রাস সহ ব্যাপক হারে অত্যাচার নির্যাতন চালিয়ে আনে। এই কারণেই তো ১৬ মাসে বিএনপি ক্ষমতা তো দূরে থাক, তাহি মধুসূদন অবস্থা উঠে গেছে। সেই বিএনপি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হ্যাঁ, আমি বাড়ির কাছে তোমার কাছে আসতেছি। আমাদের সময় শেষে দিয়ে আসছে। তুমি তোমার দলীয় নেতা কর্মীর উদ্দেশ্যে, বিশেষ করে মহিলা যুবলীগের উদ্দেশ্যে নেতার অসমাপ্ত বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু বলো। বিএনপির দুর্নীতি নিয়ে, চাঁদাবাজি নিয়ে আমাকে প্রশ্নটি করেছিলেন। দুঃখিত, আমি একটু নেটের প্রবলেমে ছিলাম। যে দলটাকে সবাই আমরা এক নামে চিনি, দুর্নীতির 5 বারের চ্যাম্পিয়ন দল হিসাবে বিশ্ব চিনে বাংলাদেশকে, দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন হিসেবে, যে সময়ে বিএনপি ছিল ক্ষমতায়। তো যে দলটার উৎপত্তি হয় ষড়যন্ত্রের মাধ্যমে, যে দলটার উৎপত্তি হয় চাঁদাবাজির মাধ্যমে, খুনের মাধ্যমে, গুমের মাধ্যমে, জঙ্গিদের সাথে আঁতাত করার মাধ্যমে, জামাত শিবিরের সাথে আঁতাত করার মাধ্যমে,
আসলে তাদের নিয়ে এখানে ভার্চুয়াল জগতে বললে, এই যে আমার নেতা, শ্রদ্ধেয় নেতা স্বপন ভাই বলে গেলেন, তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে একদম 0 পয়েন্টে চলে আসছে। তারা যদি লাস্ট প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগের থেকে ভোটগুলা মানে মানে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে, বিভিন্নভাবে কৌশলতা অবলম্বন করে আওয়ামী লীগের ভোটগুলি না আনতো, তাহলে নিশ্চিত জামাত শিবিরের কাছেই তাদের পরাজয় দেখতে হতো। তো বাংলাদেশের মতো জায়গাতে, যেখানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং আমরা ছোট্ট একটি দেশ, বিশ্বের দরবারে আমরা দেখিয়ে দিয়েছি 9 মাসের যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করে যে আমরা গর্বিত জাতি, আমরা বীরের জাতি, আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, কারণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দেশটাকে, সেই গর্বের দেশটাকে বিশ্বের দরবারে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ, জঙ্গিদের আস্ফালনের দেশ, জঙ্গি ষড়যন্ত্রের দেশ, ধর্ষণের দেশ, চাঁদাবাজির দেশ, খুন গুম এসবের দেশ হিসাবে বিশ্বের দরবারে তারা প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশকে। যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে সম্মানের সাথে, গর্বের সাথে, অর্জনের সাথে বিশ্বের দরবারে মাথা উঁচু করে স্বীকৃতি দিয়েছিল, বিশ্ববাসী বাংলাদেশকে মাথা উঁচু করে আমরা বাঙালি জাতি দাঁড়াতাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছিল বিশ্ব দরবারে। কিন্তু এই বিএনপি নামক দলটি তারা এখন পর্যন্ত বাংলাদেশকে এই 2-3 মাসের ক্ষমতায় তারা বাংলাদেশকে আবারও সে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশে রূপান্তরিত করছে বিশ্বের কাছে। বিশ্ববাসী এই জঙ্গি ইউনূসের প্রশাসনের সময়, বিএনপির বর্তমান প্রশাসনের সময় বাংলাদেশের কোনো স্টুডেন্টকে ভিসা দিচ্ছে না ভালো ভালো কান্ট্রিতে, বাংলাদেশের মানুষকে ভালো ভালো কান্ট্রিতে ভিসা দিচ্ছে না, ভিসা ক্যান্সেল করছে। বাঙালি জাতিকে এখন একটি জঙ্গি দেশ হিসাবে, জঙ্গি জাতি হিসাবে সবাই চিনে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে যেভাবে বিশ্বের দরবারে বীরের জাতি হিসাবে উপস্থাপন করেছিল, জননেত্রী শেখ হাসিনা যেভাবে উপস্থাপন করেছিল উন্নয়ন সমৃদ্ধিতে বাংলাদেশকে বিশ্বের দরবারে, বিভিন্ন পশ্চিমাদের মুরলদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, তাদের বিভিন্ন ধরনের অন্যায় আবদারকে প্রত্যাখ্যান করে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে একজন শক্তিশালী নারী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। বাঙালি জাতির গর্বের ধন জননেত্রী শেখ হাসিনা নিজেকে দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল একটি সুন্দর, সমৃদ্ধ, উন্নয়নশীল দেশ হিসেবে। ধন্যবাদ উন্নয়নের দেশকে, উন্নয়নের দেশকে বিএনপি এবং জঙ্গি ইউনূসের সরকার একটি ধ্বংসযজ্ঞের দেশ। এবং ওই যে 1971 সালে যে বঙ্গবন্ধু বলেছিল যে যুদ্ধের পরে তলাবিহীন ঝুড়ির এই বাংলাদেশ, আবার আমরা 2024-এর ষড়যন্ত্রের, মিটিকিউলাস ডিজাইনের ষড়যন্ত্রের মাধ্যমে একটা স্বাধীন, উন্নয়ন, সমৃদ্ধির বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশে রূপান্তরিত করছে। ধন্যবাদ কানিজ। আমাদের সুযোগ বিএনপির নেই, বিএনপিকে এই দায় মাথায় নিয়েই। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা শেষ করতে চাচ্ছি, আমাদের সময় শেষ হয়ে এসেছে। এখন আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে তুমি ধন্যবাদ সবাইকে যারা যেখান থেকে শুনছেন। বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা এতটুকু বিশ্বাস রাখবেন, জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলার মাটিতে ফিরবেন। ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে মুক্ত বাতাসে, মুক্ত আলোয় রাজপথে বিচরণ করাবে। এবং বাংলাদেশের সাধারণ জনগণ যারা জানেন আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে, জননেত্রী শেখ হাসিনাকে অন্তরে ধারণ করেন, যারা 71-এর পক্ষের শক্তি, তারা জানেন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজপথে আন্দোলন সংগ্রামের বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আবারও রাজপথে তারা বীরত্বের সাথে স্বমহিমায় তারা ফিরবেন। জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে আবারও ফিরবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ মেহনতি মানুষের, জয় হোক বাংলাদেশ যুব মহিলা লীগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে আসছে। আমি আমাদের অতিথি স্বপন ভাইয়ের কাছ থেকে ওনার বাংলাদেশের আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে উনি সমাপনী 1 মিনিটের ভিতরে কিছু বলার জন্য আমি ওনাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ইমন। বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল পার করছে, একটি অস্থির সময় পার করছে।
5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশ একটি অসহনীয় সময় পালন করছে। এই মুহূর্ত বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত চলছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষের জীবনমান, বাংলাদেশের শিল্পায়ন, রপ্তানি সবকিছুই বাধাগ্রস্ত হয়েছে। যে দ্রুত গতিতে বাংলাদেশ এগিয়ে চলছিল সেই দ্রুত গতির ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই সময়টা কিছুটা কষ্টে কাটবে মানুষের, কিছুটা মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ বিভ্রান্ত হবে। এরপরেও বাঙালি সঠিক সিদ্ধান্ত নিতে জানে, বাঙালি সঠিক সিদ্ধান্ত নেবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মাটি এবং মানুষের অকৃত্রিম বন্ধু, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার অকৃত্রিম বন্ধু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি মানুষের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে এবং এই আস্থা বিশ্বাস দিন দিন আরো মজবুত, দৃঢ়তর এবং শানিত হচ্ছে। এই আস্থা বিশ্বাস এবং সরকার সমূহের অর্থাৎ বিগত ইউনূস সরকার এবং এই সরকারের ব্যর্থতার কারণে মানুষ জাগ্রত হয়ে রাজপথে নেমে আসবে। আজকে রাজনৈতিক কর্মীরা, আমাদের ত্যাগী রাজনৈতিক কর্মীরা, সাহসী রাজনৈতিক কর্মীরা, আমাদের বিভিন্ন পর্যায়ের ডেডিকেটেড নেতাকর্মীরা রাজপথে আছেন। তাদের পাশে অসংখ্য মানুষ দাঁড়াবে এবং বাংলাদেশে জনগণের বিজয় আবার অর্জিত হবে। আবার বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথে ফিরে আসবে, দেশ এগিয়ে যাবে। এই দেশকে দাবিয়ে রাখবার শক্তি পৃথিবীর কারণেই। এই দেশ এগোবেই। বঙ্গবন্ধু কন্যাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তার নেতৃত্বেই বাংলাদেশ এগোবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন ভাইকে এবং ধন্যবাদ জানাই মহিলা যুবলীগের যুগ্ম সম্পাদক এমপি কানিজকে। আজকের মতো আমরা শেষ করছি। হয়তো আমরা আগামীকালকে আবার টকশোতে আসবো, আবার শুনবো, আবার বলবো, আবার দেখবো। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমাদের আজকে অনুষ্ঠান শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন।